ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 4 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি কবে স্বাধীন শিল্প দিবস বা ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট ডে, ডে বানানটা একটু ভুলে গেছে, ডবল এ ওয়াইটা হবে না, পালিত হলো? এটা হচ্ছে 3 এপ্রিল। 2004 সালে আর্ট কাউন্সিল ফর এডুকেশন নামে একটি সংস্থা দ্বারা তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল সৃজনশীলতা উদযাপন করা এবং ব্যক্তিদের তাদের শৈল্পিক সম্ভাবনা অন্বেষণ করতে অনুপ্রাণিত করা। যারা সুন্দর জিনিস তৈরি করতে তাদের জীবনকে উৎসর্গ করেছে তাদের জন্য কৃতজ্ঞতা দেখানো এটি একটি আশ্চর্যজনক সুযোগ। তো এই দিবসটি পালিত হয় তাদের জন্য যারা স্বাধীনভাবে শিল্প কাজকর্ম করে। পরের প্রশ্ন 2 নম্বর, সম্প্রতি কবে জাতীয় হাঁটা দিবস বা ন্যাশনাল ওয়াকিং ডে পালিত হলো? এটাও 3 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম বুধবার এটা পালন করা হয়, যেটা এবছর 3 এপ্রিল পড়েছে। আশ্বিন জীবনের যে আবির্ভাবের সাথে যে স্বাস্থ্যের উদ্বেগ বৃদ্ধি হয়েছে, হাঁটার গুরুত্ব সেখানে কতটা গুরুত্বপূর্ণ এবং সেটা সবাইকে জানানোর জন্য এই দিবসটা পালন করা হয়। এটা হচ্ছে এপ্রিলের প্রথম বুধবার পালন করা হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2007 সালে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচারের প্রচেষ্টার অংশ হিসেবে এই দিবসটি চালু করে। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি কে ফিকি মহিলা সংস্থার নতুন সভাপতি হলেন? এটা হচ্ছে জয়শ্রী দাস ভার্মা। জয়শ্রী দাস ভার্মা 2024-25 সালের জন্য ফিকি লেডিস অর্গানাইজেশন মানে FLO এর 41তম জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। FLO হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম নারী নেতৃত্বাধীন একটি নারী কেন্দ্রিক ব্যবসার চেম্বার। কর্পোরেট এবং উদ্যোক্তা সেক্টরে 25 বছরের সাথে জয়শ্রী ভার্মা একটি বৈচিত্র্যময় পেশাদারী জীবন বৈচিত্র্য পালন করেছে। তো ফিকি সম্বন্ধে একটু বলি। দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা ভারত ভিত্তিক একটি বেসরকারি বাণিজ্যিক সমিতি এবং অ্যাডভোকেসির গ্রুপ। মহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গ্রুপের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ডক্টর অনিশ শাহ বর্তমানে ফিকির সভাপতি। প্রেসিডেন্ট হচ্ছে শুভ্রকান্ত পান্ডা, প্রতিষ্ঠাতা হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা। 1927 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং সদর দপ্তর নয়াদিল্লি। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে এক্সিস ক্যাপিটালের নতুন এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? এটা হচ্ছে অতুল মেহরা। অ্যাক্সিস ক্যাপিটাল অতুল মেহরাকে নতুন ব্যবস্থাপক পরিচালক অর্থাৎ এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তার সিইও হিসেবে নিযুক্ত করেছে। তার নিয়োগ চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মেহরা অ্যাক্সিস ক্যাপিটালে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং প্রাতিষ্ঠানিক ইকুইটি ব্যবসা উভয়েরই তত্ত্বাবধান করবে। অতুল মেহরা শিল্পে 30 বছরের বেশি অভিজ্ঞতার সাথে একজন অভিজ্ঞ ডিল মেকার। তিনি এর আগে JM ফিনান্সিয়াল জয়েন্টের এমডি ছিলেন। তো এক্সিস ক্যাপিটাল সম্বন্ধে বলি। এটা হচ্ছে এক্সিস গ্রুপ অফ কোম্পানি হোল্ডিং কোম্পানি। সদর দপ্তর হচ্ছে বারমুডা। প্রতিষ্ঠা হয়েছিল 2001। সিইও হচ্ছে ভিন্স টিজিও। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কে প্রেস ইনফরমেশন ব্যুরোর প্রধান মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন? এটা হচ্ছে মিসেস শেফালি শরণ। মিসেস শেফালি শরণ শ্রী মানিশ দেশাইয়ের অবসরের পর প্রেস ইনফরমেশন ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব নিচ্ছেন। তিনি 1990 ব্যাচের একজন অফিসার। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি সংস্কৃত গবেষণা ও শিক্ষার প্রচারের জন্য ভারত কোন দেশের সাথে যৌথ উদ্যোগ নিয়েছে? এটা হচ্ছে প্রচারের জন্য, এটা হচ্ছে নেপালের সাথে করার জন্য। ভারত ও নেপাল সরকার উভয় দেশের পণ্ডিতদের সাথে সংস্কৃত গবেষণা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছে। এই অংশীদারিত্বের লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং ভারত ও নেপালের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করা। এখানে যে রেজুলেশন নেওয়া হয়েছে তার হাইলাইটগুলো হচ্ছে আন্তর্জাতিক সংস্কৃত সম্মেলন প্রতিষ্ঠা, সংস্কৃত অধ্যয়ন কেন্দ্র সৃষ্টি, গুরুকুল উন্নয়নের সহায়তার, নেপাল ভারত সংস্কৃত অধ্যয়ন কেন্দ্রের উপাধি, সংস্কৃত ছাত্রদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়া কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় দিল্লি, নেপালের গুরুকুল গ্রন্থাগারগুলিতে প্রয়োজনীয় যে বই সরবরাহ করা এবং সারা দেশের সংস্কৃত শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা করা। নেপাল সম্বন্ধে একটু বলি। নেপাল হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি দেশ। রাজধানী কাঠমান্ডু। সভাপতি রামচন্দ্র পাউডেল, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, অফিসিয়ালি ভাষা নেপালি আর মুদ্রা হচ্ছে নেপালি রুপি। পরের প্রশ্ন 7 নম্বর, সম্প্রতি কে মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড ENB এর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ সম্মানিত হয়েছেন? এটা হচ্ছে বিনীত জৈন।
টাইমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর বিনীত জৈন ভারতীয় টেলিভিশনের সংবাদে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ এক্সচেঞ্জ ফর মিডিয়া নিউজ ব্রডকাস্টিং অ্যাওয়ার্ড লাইফটাইম অ্যাচিভমেন্ট 2023 পুরস্কার পেলেন। তিনি পুরস্কার গ্রহণ করার সময় জৈন টাইমস গ্রুপের দলগুলির সম্মিলিত প্রচেষ্টার জন্য যে কৃতিত্ব তিনি দিয়েছেন এবং তার বড় ভাই সমীর জৈন অটলকেও সমর্থনের স্বীকৃতি দিয়েছে এবং গোষ্ঠীকে সম্প্রসারণ ও বৈচিত্র্যময় করার যাত্রার কথা তিনি বলেছেন। আর কালকে আমরা জৈন নিয়ে টাইটেল নিয়ে একটা প্রশ্ন পড়েছিলাম, সেটা হচ্ছে বিজয় জৈন। তিনি হচ্ছেন ব্যাক টাইমস পাওয়ার আইকন 2024 এই পুরস্কারটি পেয়েছেন। পরের প্রশ্ন 8 নাম্বার, সম্প্রতি কোন ব্যক্তি আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কার 2024 সম্মানিত অধ্যাপক হয়েছেন? এটা হচ্ছে মীনা চরন্দা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের কালিন্দী কলেজের অধ্যক্ষ তিনি প্রফেসর মীনা চরন্দারা 2024 সালের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংস্কৃতি পুরস্কারে ভূষিত হয়েছে। শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য কাজের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক চরন্দা এই সম্মান পেয়েছেন এবং এই পুরস্কারটি 30শে মার্চ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তিনি পুরস্কারে কি পাবেন? একটি স্মৃতিচিহ্ন, একটি ফলক, একটি ঢাল, বিশ্ববিদ্যালয় থেকে একটি উদ্ধৃতি এবং বাছাই কমিটি থেকে এই পুরস্কারগুলো দেওয়া হবে। পরের প্রশ্ন 9 নাম্বার, সম্প্রতি কোন খেলোয়াড় এটিপি র্যাঙ্কিংয়ের ইতিহাসে সবচেয়ে বয়স্ক বিশ্বের নম্বর 1 হলেন? এটা হচ্ছে নোভাক জোকোভিচ। 24 বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এটিপি ট্যুরের রেকর্ড ভাঙতে চলেছেন। এই সপ্তাহে তিনি বিশ্বের নম্বর 1 হিসেবে তার 419তম সপ্তাহ শুরু করেছেন এবং তার বিশাল রেকর্ডকে বাড়িয়েছেন। 9 এপ্রিল 2024 জোকোভিচ রজার ফেডারারকে রেকর্ডকে ছাড়িয়ে যাবেন এবং 36 বছর 321 দিন বয়সে এটিপি র্যাঙ্কিংয়ে সবথেকে বয়স্ক হিসেবে 1 নম্বর র্যাঙ্ক তিনি গ্রহণ করবেন। জোকোভিচ হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে একজন বিবেচিত হবে। তিনি তার চতুর্থ দশকে প্রবেশ করার পরও খেলার শীর্ষে তার প্রায় অপ্রতিদ্বন্দ্বী দীর্ঘায়ু প্রমাণ করেছে। 2017 সালে 30 বছর বয়সে পরিণত হওয়ার পর থেকে সার্বিয়ান তিনি 12টি গ্র্যান্ড স্ল্যাম, 10টি এটিপি মাস্টার্স, 1000টি জয় এবং 2টি এটিপি ফাইনাল জয় করেছে এবং চিত্তাকর্ষক 13টি ট্যুর লেভেল শিরোপাও জিতেছেন। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন খেলোয়াড়গণ মিয়ামি ওপেনে পুরুষদের ডাবলসের শিরোপা জিতলেন? এটা হচ্ছে ভারত থেকে রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এভডেন। ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এভডেনের শীর্ষ বাছাই জুটি মিয়ামি ওপেন পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছে। এটি মর্যাদাপূর্ণ এটিপি মাস্টার্স টেনিস টুর্নামেন্ট। একটি উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা 6-7, 6-3 স্কোরে বাছাই হয়েছে এবং ইভান ডডিক এবং অস্টিন ক্রাজিসেককে পরাজিত করেছে। চ্যাম্পিয়ন দল 4,47,300 ডলার প্রাইজ মানি পাবে এবং 1000 এটিপি পয়েন্ট সংগ্রহ করেছে। তারা তাদের স্থিতিস্থাপকতা প্রদর্শন করে ম্যাচে 8টির মধ্যে 7টি বিরতি পয়েন্ট বাঁচিয়েছে এবং সবথেকে মজার এখানে যে ঘটনাটি হলো খেলা জেতার, সেটা হচ্ছে বোপন্না এবং এভডেন প্রথম সেট হেরে টুর্নামেন্টে তাদের 5 ম্যাচে 3টিতে জিতেছে এবং তাদের লড়াই যেটা ছিল খুবই কঠোর ছিল। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।